বায়ুমণ্ডলকে একেবারে নতুন একটা দৃষ্টিকোণ থেকে চেনাটাই আজকের উদ্দেশ্য। আমরা তো জানি যে পৃথিবী নামের এই চমৎকার গ্রহটার চারপাশে একটা অদৃশ্য গ্যাসীয় আবরণ আছে, আর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণেই কিন্তু এই আবরণটা পৃথিবীকে একেবারে জড়িয়ে ধরে আছে, গ্রহের সাথে সাথেই অনবরত ঘুরছে। আলোচনার শুরুতেই একটা অত্যন্ত বিস্ময়কর পরিসংখ্যানের দিকে নজর দেওয়া যেতে পারে। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে এই বায়ুমণ্ডল প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 10,000 কিলোমিটার? বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, বিশাল তো বটেই, কিন্তু এর চেয়েও চমকপ্রদ ব্যাপারটা হলো এই যে এত বড় একটা ব্যাপ্তি, এর শতকরা 97% উপাদানই কিন্তু ভূপৃষ্ঠ থেকে মাত্র 30 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। আর এই বায়ুমণ্ডল মূলত কি দিয়ে তৈরি সেই সুনির্দিষ্ট উপাদানের দিকে তাকালেও বেশ কিছু আকর্ষণীয় তথ্য পাওয়া যায়। এটি প্রধানত 3 প্রকার উপাদান দিয়ে গঠিত: বিভিন্ন প্রকার গ্যাস, জলীয় বাষ্প এবং ধূলিকণা। আচ্ছা। গ্যাসগুলোর মধ্যে আবার প্রধান দুটো গ্যাসই সিংহভাগ জায়গা দখল করে আছে। যেমন নাইট্রোজেন আর অক্সিজেন। হ্যাঁ, আয়তনের দিক থেকে নিখুঁত হিসেব করলে দেখা যায় নাইট্রোজেন একাই দখল করে আছে 78.02% জায়গা। আর শ্বাস নেওয়ার জন্য অপরিহার্য যে অক্সিজেন, তার পরিমাণ হল 20.71%। আর ঠিক এই জায়গাটিতেই বাকি 1.27% উপাদানের গুরুত্ব ব্যাপকভাবে সামনে চলে আসে। এই ছোট্ট অংশটির ভেতরেই রয়েছে আর্গন, যার পরিমাণ মাত্র 0.80%। এরপর রয়েছে কার্বন ডাই অক্সাইড, যা আছে মাত্র 0.03%। এর বাইরে অন্যান্য গ্যাস যেমন নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, ওজোন ইত্যাদি। এই সব কিছু মিলিয়ে রয়েছে আরও 0.02%। গ্যাসের পাশাপাশি অন্যান্য উপাদানগুলোর অনুপাতও কিন্তু বেশ সুনির্দিষ্ট। জলীয় বাষ্প রয়েছে 0.41%। আর ধূলিকণা? ধূলিকণা ও অন্যান্য কণিকার পরিমাণ মাত্র 0.01%। মানে এই সবগুলো উপাদান মিলেই 100 ভাগের নিখুঁত এক মিশ্রণ তৈরি হয়েছে। এই সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের চক্রের উপর ভিত্তি করেই কিন্তু পুরো জীবজগৎ শ্বাস নিচ্ছে এবং বেঁচে আছে। আর আবার অতি সামান্য পরিমাণ ওজোন গ্যাসের কথাও যদি বিবেচনা করা হয়, এটি সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে আটকে দিচ্ছে। আটকে দিয়ে পুরো গ্রহকে একটি নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করছে। উপাদানের এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই বায়ুমণ্ডলের স্তরগুলোকে বৈজ্ঞানিকভাবে ভাগ করা হয়েছে। গ্যাসগুলোর প্রকৃতি, বৈশিষ্ট্য আর উষ্ণতার পার্থক্য অনুযায়ী ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে পুরো বায়ুমণ্ডলকে পর্যায়ক্রমে 5টি স্তরে ভাগ করা যায়। এই 5টি স্তর সম্পর্কে আরেকটু বিস্তারিত জানা দরকার। বিজ্ঞানীদের পরিভাষায় প্রথম 3টি স্তরকে একত্রে বলা হয় সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, আর ওপরের 2টি স্তরকে বলা হয় বিষমমণ্ডল বা হেটারোস্ফিয়ার। আচ্ছা, এই হোমো আর হেটেরো নামকরণের পেছনের কারণটা মূলত কি? এর কারণটা মূলত গ্যাসগুলোর মিশ্রণের ধরন। সমমণ্ডল অংশে বিভিন্ন গ্যাসের অনুপাত মোটামুটি একই রকম থাকে এবং এরা সমানভাবে মিশে থাকে। মানে একটা সুষম মিশ্রণ। হ্যাঁ, কিন্তু ওপরের দিকের বিষমমণ্ডলে গ্যাসগুলো আর সমানভাবে মিশে থাকে না, বরং আলাদা আলাদা স্তরে বিভক্ত হয়ে যায়। এই বিভাজনটা মনে রেখে এবার সমমণ্ডলের একেবারে প্রথম স্তর মানে ট্রোপোমণ্ডল নিয়ে আলোচনা করা যাক। এটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, যা ভূপৃষ্ঠের একেবারে গায়ে লেগে আছে। আমরা দৈনন্দিন জীবনে যে বাতাসের ভেতর দিয়ে চলাফেরা করি, সেটাই মূলত ট্রোপোমণ্ডল। ঠিক। এই স্তরটার বিস্তৃতির ধরনেও কিন্তু একটা চমৎকার ভৌগোলিক বৈচিত্র্য আছে। ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে এটি প্রায় 16 থেকে 19 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর মেরু অঞ্চলে? মেরু অঞ্চলে এর বিস্তৃতি অনেকটাই কম, মাত্র 8 কিলোমিটার পর্যন্ত। এই বিস্তৃতির পার্থক্যের একটা বড় কারণ হল পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার প্রভাব। হ্যাঁ, নিরক্ষীয় অঞ্চলে সূর্য খাড়াভাবে কিরণ দেওয়ার ফলে বাতাস গরম ও হালকা হয়ে অনেক ওপর পর্যন্ত উঠে যায়। আর মেরু অঞ্চলে প্রচণ্ড ঠান্ডার কারণে বাতাস ভারী হয়ে নিচের দিকে বসে থাকে। এই স্তরে ধূলিকণার বিপুল উপস্থিতির কারণে পুরো বায়ুমণ্ডলের মোট ওজনের প্রায় 75% কিন্তু এই ট্রপোমণ্ডল একাই বহন করে। বাপরে, 75% ওজন শুধু এই একটা স্তরে? ঠিক তাই। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই স্তরে বায়ুর ঘনত্ব আর উষ্ণতা দুটোই ক্রমান্বয়ে কমতে থাকে। বৈজ্ঞানিক হিসাবে প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা বাড়লে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা হ্রাস পায়। পাহাড় বা পর্বতের চূড়ায় উঠলে যে তীব্র ঠান্ডা অনুভূত হয়,
তার মূল কারণ তো এটাই। একদম ঠিক। উচ্চতা বৃদ্ধির ফলে বাতাসের গতিবেগও এই স্তরে বেড়ে যায়, আর নিচের দিকের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। আবহাওয়া বলতে সাধারণত আমরা যা বুঝি, মানে ওই মেঘ, বৃষ্টি, বজ্রপাত। হ্যাঁ, আকাশে মেঘ জমা, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ু প্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির বা কুয়াশা, এর সবকিছুই এই ট্রোপোমণ্ডলের ভেতরেই সৃষ্টি হয়। এক কথায় এই স্তরটা মূলত একটা বিশাল আবহাওয়া কারখানা হিসেবে কাজ করে। আর এই কারখানার একেবারে ওপরের সীমানাকে বলা হয় ট্রোপোপজ বা ট্রোপোবিরতি। ট্রোপোপজ? ওপরে উঠতে উঠতে যে উচ্চতায় গিয়ে তাপমাত্রা কমা একেবারে বন্ধ হয়ে যায়, সেটাই হলো এই ট্রোপোপজ। এই জায়গায় তাপমাত্রা -54°C নিচেও নেমে যেতে পারে। ট্রোপোপজের ঠিক ওপর থেকেই শুরু হয় বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর, স্ট্র্যাটোমণ্ডল। স্ট্র্যাটোমণ্ডল এটি ট্রোপোপজের ওপর থেকে প্রায় 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর অত্যন্ত শান্ত রূপ। শান্তরূপ মানে এখানে কোনো ঝড় বৃষ্টি হয় না? একেবারেই না। ট্রোপোমণ্ডলে যেখানে প্রতিনিয়ত মেঘ, বৃষ্টি আর ঝড়ের মাতামাতি চলছে, স্ট্র্যাটোমণ্ডল সেখানে একেবারেই নিস্তব্ধ। অতি সূক্ষ্ম কিছু ধূলিকণা ছাড়া এখানে কোনো জলীয় বাষ্প থাকে না। জলীয় বাষ্প একেবারে নেই বলে এখানকার আবহাওয়া সম্পূর্ণ শান্ত ও শুষ্ক থাকে। হ্যাঁ, মেঘ বা ঝড় বৃষ্টির মতো কোনো প্রাকৃতিক দুর্যোগ এখানে ঘটার সুযোগই নেই। আর ঠিক এই শান্ত পরিবেশের কারণেই কিন্তু সাধারণ যাত্রীবাহী বা সামরিক জেট বিমানগুলো নির্বিঘ্নে চলাচলের জন্য সাধারণত এই স্তরটিকে বেছে নেয়। এতে ফ্লাইটে ঝাঁকুনি কম হয়। কিন্তু এই স্ট্র্যাটোমণ্ডলের তাপমাত্রার আচরণটা ট্রোপোমণ্ডলের ঠিক বিপরীত। ঠিক। ট্রোপোমণ্ডলে যেখানে উচ্চতা বাড়লে তাপমাত্রা কম ছিল, স্ট্র্যাটোমণ্ডলে এসে তা ধীরে ধীরে বাড়তে থাকে এবং এক পর্যায়ে তা 4°C পর্যন্ত পৌঁছায়। এর পেছনে মূল ভূমিকা পালন করে একটা বিশেষ গ্যাস, আর তা হলো ওজোন। এই স্তরে ওজোন গ্যাসের সবচেয়ে বড় আচ্ছাদনটি রয়েছে। সূর্য থেকে অবিরাম যে মারাত্মক অতিবেগুনি রশ্মি ধেয়ে আসছে, এই ওজোন স্তর তার শুষে নেয়। আর এই বিপুল পরিমাণ সৌরশক্তি এবং তাপ শোষণ করার কারণেই এই স্তরের তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকে। প্রায় 50 কিলোমিটার উচ্চতায় গিয়ে এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়া থেমে যায় এবং পুনরায় হ্রাস পেতে শুরু করে। তাপমাত্রার এই স্থিতাবস্থা বা হ্রাস পাওয়ার শুরুর বিন্দুটি মূলত স্ট্র্যাটোমণ্ডলের শেষ প্রান্ত নির্ধারণ করে, যাকে বলা হয় স্ট্র্যাটোপজ বা স্ট্র্যাটোবিরতি। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা প্রবলভাবে কমতে থাকে। কমতে কমতে এটি -83°C পর্যন্ত নিচে নেমে যায়। এটি পুরো বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম অবস্থা। এই শীতলতম স্তরটির কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। মহাকাশ থেকে ছুটে আসা যেসব বিশাল উল্কা পৃথিবীর বুকে আছড়ে পড়তে চায়, সেগুলোর অধিকাংশই এই মেসোমণ্ডলের ভেতরে প্রবেশ করা মাত্রই প্রচণ্ড ঘর্ষণের সম্মুখীন হয়। এই ঘর্ষণের ফলে উল্কাপিণ্ডগুলো জ্বলে ওঠে এবং ভূপৃষ্ঠে আঘাত হানার আগেই পুড়ে ছাই হয়ে যায়। রাতের আকাশে অনেক সময় যে তারা খসা বা শুটিং স্টার দেখা যায়, তা আসলে এই মেসোমণ্ডল স্তরে ঘটা উল্কাপাতের পুড়ে যাওয়ার দৃশ্য। এই স্তরের একেবারে ওপরের সীমানা, যেখানে তাপমাত্রার হ্রাস পাওয়া থেমে যায়, তাকে বলা হয় মেসোপজ বা মেসোবিরতি। মেসোপজের ঠিক ওপর থেকেই শুরু হয় তাপমণ্ডল, যা প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। নাম থেকেই বোঝা যায় এখানে তাপমাত্রার এক বিরাট খেলা চলছে। এই স্তরে বায়ু অত্যন্ত হালকা এবং এর চাপ একেবারেই ক্ষীণ। এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুমণ্ডলের তাপমাত্রা অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পেয়ে একেবারে 1480°C গিয়ে পৌঁছায়। 1480°C? হ্যাঁ, তবে তাপমণ্ডলের ওপরের স্তরে তাপমাত্রার পরিমাণ প্রায় স্থির থাকে। তীব্র সৌর বিকিরণের কারণে এখানকার পরিবেশ বেশ ভিন্ন। এই স্তরে তাপমাত্রা 1480°C শুনলে মনে হতে পারে সেখানে গেলে সবকিছু মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে। হ্যাঁ, সাধারণ হিসেবে তো তাই মনে হওয়ার কথা। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। এই স্তরে বাতাসের অণুগুলো একে অপরের থেকে এত বেশি দূরে অবস্থান করে যে তাদের মধ্যে তাপ পরিবহনের কোনো সুযোগ থাকে না। মানে অণুগুলোর ঘনত্ব এতই কম যে তারা তাপ ছড়াতে পারে না। ঠিক। ফলে তাপমাত্রা তাত্ত্বিকভাবে এত বেশি হলেও সেখানে শরীরের তাপ শুষে নেওয়ার মতো যথেষ্ট সংখ্যক বায়ুকণা নেই। রঞ্জন রশ্মি ও অতিবেগুনি রশ্মির তীব্র সংঘাতে এই অংশের বায়ু আয়নযুক্ত হয়ে পড়ে। এই কারণেই তাপমণ্ডলের নিম্ন অংশকে বলা হয় আয়নমণ্ডল। আধুনিক যোগাযোগ ব্যবস্থার জন্য এই আয়নমণ্ডল অপরিহার্য। কারণ
রেডিও বা বেতার যোগাযোগের বিষয়টি এই আয়নমণ্ডলের ওপর নির্ভরশীল। ভূপৃষ্ঠ থেকে সম্প্রচার কেন্দ্রগুলো যখন বিভিন্ন বেতার তরঙ্গ আকাশে পাঠায় তখন সেগুলো এই আয়নমণ্ডলের বিভিন্ন আয়নের স্তরে বাধা পায়। বাধা পেয়ে তরঙ্গগুলো প্রতিফলিত হয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে। এই প্রক্রিয়ার কারণেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেডিও বা বেতার সিগন্যাল পাঠানো সম্ভব হয়। তাপমণ্ডলের পর বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরের নাম এক্সোমণ্ডল। তাপমণ্ডলের ওপরে প্রায় ৯৬০ কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর আছে তাকেই এক্সোমণ্ডল বলা হয়। এই স্তরে মূলত সবচেয়ে হালকা গ্যাস অর্থাৎ হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্যই সবচেয়ে বেশি দেখা যায়। এছাড়া খুব সামান্য পরিমাণে গ্যাস যেমন অক্সিজেন, নাইট্রোজেন এবং আর্গন এখানে থাকতে পারে। এখানকার তাপমাত্রা ৩০০ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে ১৬৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তবে এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল মাধ্যাকর্ষণের প্রভাবের ঘাটতি। মাধ্যাকর্ষণের এই ঘাটতির কারণে এক্সোমণ্ডলের গ্যাস অণু বা কণাগুলো আর পৃথিবীর আকর্ষণে এক জায়গায় আটকে থাকতে পারে না। সেগুলো খুব সহজেই মহাকাশের অসীম শূন্যতায় ছড়িয়ে পড়ে। আর এই এক্সোমণ্ডলের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডল আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে মহাকাশে শুরু হয়। প্রতিটি স্তরের এই যে আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং সুনির্দিষ্ট গঠন তা নিয়ে সামগ্রিকভাবে চিন্তা করলে পুরো বায়ুমণ্ডলের অপরিহার্যতা পরিষ্কার হয়ে যায়। একদম তাই। এই গ্যাসীয় চাদরটা না থাকলে পৃথিবীর অবস্থা ঠিক কেমন হতো তা বিশ্লেষণ করলে দেখা যায়, প্রথমত বায়ুমণ্ডল না থাকলে কোনো শব্দতরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতো না। অর্থাৎ পৃথিবীতে কোনো শব্দেরই অস্তিত্ব থাকত না, একদম নিশ্চুপ একটা জগৎ। ঠিক। ট্রোপোমণ্ডল ছাড়া কোনো আবহাওয়ারই সৃষ্টি হতো না। মেঘ, বৃষ্টি, কুয়াশা, শিশির, তুষারপাত বা শিলাবৃষ্টি কিছুই তৈরি হতো না। বৃষ্টি না হলে পৃথিবীর শস্য ও বনভূমির জন্য প্রয়োজনীয় পানির যোগান থাকত না। পুরো পৃথিবী পরিণত হতো এক শুষ্ক প্রান্তরে। এছাড়া বায়ুমণ্ডলীয় স্তর না থাকলে মহাকাশ থেকে আগত অগণিত উল্কাপিণ্ড নির্বিঘ্নে পৃথিবীতে আছড়ে পড়ে গ্রহটিকে বিধ্বস্ত করে দিত। ওজোন স্তর না থাকলে সূর্য থেকে আসা মারাত্মক অতিবেগুনি রশ্মি সরাসরি বায়ুমণ্ডলে প্রবেশ করে পুরো প্রাণীকুলকে মুহূর্তের মধ্যে বিনষ্ট করত। এক কথায় বায়ুমণ্ডলীয় স্তরসমূহ না থাকলে পৃথিবীতে জীবনের কোনো অস্তিত্বই থাকত না। পৃথিবীর উপরিভাগ দেখতে হয়ে উঠত ঠিক চাঁদের মতো এক রুক্ষ, শুষ্ক এবং প্রাণহীন মরুভূমি। ট্রপোমণ্ডল থেকে শুরু করে এক্সোমণ্ডল পর্যন্ত এই 5টি স্তরের প্রতিটি অংশ যেন এক বিশাল মহাজাগতিক যন্ত্রের নিখুঁত এক একটি অংশ হিসেবে কাজ করছে। নিচের দিকের স্তরগুলো প্রয়োজনীয় আবহাওয়ার ভারসাম্য রাখছে, আর ওপরের দিকের স্তরগুলো ঢাল হয়ে রক্ষা করছে মহাকাশের নানাবিধ প্রাণঘাতী বিপদ থেকে। সমমণ্ডল এবং বিষমমণ্ডলের এই নিখুঁত ও জটিল বিন্যাসই পৃথিবীকে বাসযোগ্য করে রেখেছে এবং প্রতিদিন প্রতি মুহূর্তে টিকিয়ে রাখছে।